নিউজ 18 প্রাইম আমি রুবেলা রয়েছি আপনাদের সঙ্গে। বেআইনি বহুতল থেকে ট্যাক্স, বাঘা যতীনে বহুতল বিপর্যয়, চাঞ্চল্যকর তথ্য। সিসি ছাড়াই বাঘা যতীনে বহুতলের মিউটেশন, বেআইনি বহুতলে জল নিকাশির সংযোগ, কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগে বেআইনি কারবার। বেআইনি বহুতল থেকে ট্যাক্স, বাঘা যতীনে বহুতল বিপর্যয়, চাঞ্চল্যকর তথ্য। কি তথ্য উঠে এসেছে? বিশ্বজিৎ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, কলকাতা পুরসভারই দুটি বিভাগ, অথচ একটি বিভাগের সঙ্গে আরেকটি বিভাগের সমন্বয়ের কতটা অভাব রয়েছে তা স্পষ্ট এই বাঘা যতীনের বহুতল কাণ্ডের পর আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আমরা দেখেছি যে গার্ডেন রিচ কাণ্ডের পর সতর্ক হয়েছিল কলকাতা পুরসভা এবং তখনই মেয়র নির্দেশ দিয়েছিলেন যে কোনো রকমভাবেই সিসি ছাড়া কোথাও এই বহুতলে কোথাও লোকজন বা যারা বাসিন্দা তারা সিসি ছাড়া সেই ফ্ল্যাটে ঢুকতে পারবেন না। ইতিমধ্যেই সম্প্রতি সুপ্রিম কোর্টও সেই নির্দেশ দিয়েছে যে সিসি ছাড়া কোথাও কোনো জলের সংযোগ, বিদ্যুতের সংযোগ এগুলো দেওয়া যাবে না। কিন্তু তারপরেও আমরা দেখছি যে কলকাতা পুরসভার দুটি বিভাগের মধ্যে কতটা সমন্বয়ের অভাব। যে বিভাগ, যে বেআইনি বিল্ডিং বিভাগের অধীনে বেআইনি বাড়ি রয়েছে কিনা সেটা যেমন দেখা, বেআইনি বিল্ডিং তৈরি হচ্ছে কিনা সেটাও নজরদারি করার কথা, কিন্তু বেআইনি বিল্ডিং কলোনি এলাকায় কার্যত বেআইনি বিল্ডিংয়ের রমরমা রয়েছে, কারণ কোথাও অনুমতি ছাড়াই এই বিল্ডিং তৈরি হয়ে যায়। এবং এই যে বিল্ডিং যেটা G+4, এটা কোনোভাবেই আইনি সিদ্ধ হতে পারে না, কারণ G+4-এর কোনো অনুমতি এই যে RR-এর যে জমি সেখানে কলোনি এলাকায় দেওয়া যায় না। অথচ সেই বাড়ির সিসি না থাকা সত্ত্বেও সেখানে সেই বাড়ির ট্যাক্স আদায় কলকাতা পুরসভা করে, কারণ কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট যে বিভাগ, সেই বিভাগের ইন্সপেক্টররা কলকাতা পুরসভা এলাকায় কোনো বাড়ি থাকলে সেখানে সেই বাড়িতে যেহেতু পরিষেবা কলকাতা পুরসভা দিচ্ছে তাই তারা ট্যাক্স আদায় করেন, এবং এক্ষেত্রেও সেই ট্যাক্স আদায় করা হতো। যদিও কলকাতা পুরসভার এই ট্যাক্স আদায় এবং তারপর সেই ট্যাক্সের রসিদ এবং মিউটেশন, এই কাগজ দেখিয়ে তারা পুরসভার পানীয় জলের কানেকশন থেকে শুরু করে পুরসভার সমস্ত সুবিধা তারা পেয়ে থাকেন, এমনকি ইলেকট্রিসিটি, সমস্ত কিছুর সুবিধা পেতে গেলে যে পুরসভার ট্যাক্সের রসিদ লাগে, কলকাতা পুরসভার মিউটেশনের যে রসিদ লাগে, সেই কাগজ দেখিয়ে তারা ভবিষ্যতের সুবিধা পান। কিন্তু বাস্তবে যে বিল্ডিংটায় তারা থাকছেন সেই বিল্ডিংটাই বৈধ নয়, কারণ কলকাতা পুরসভার খাতায় সেই বিল্ডিং এর কোনো নথি থাকছে। ফের কলকাতায় বহুতল বিপর্যয়। বাঘা যতীনের বিদ্যাসাগর কলোনিতে 4তলা বিল্ডিং ভেঙে বিপত্তি এবং রাতেই আশেপাশের বাড়ির লোকজনদের সরিয়ে ফেলা হয়েছে। প্রমোটারের খোঁজে পুলিশ। আজ সকালেও আরো খানিকটা হেলে পড়েছে বহুতলটি, সেই ছবি আপনারা দেখেছেন। বাড়ছে আতঙ্ক। সরাসরি চলে যাই, আমাদের প্রতিনিধি পারাদীপ রয়েছেন সঙ্গে। পারাদীপ, নরম মাটিতে বহুতল, আজ সকালে আরো কিছুটা হেলে পড়েছে, সকাল থেকে কি ছবি দেখলে? রুমেলা, ঠিক এই মুহূর্তে ছবিটা তোমায় আগে দেখাই আমি। তুমি বিল্ডিং তো হেলে পড়েছে এবং একই সঙ্গে বহু স্বাদের এই বহুতল আবাসন, যেখানে অনেক স্বাদ করে সারা জীবনের উপার্জন দিয়ে সঞ্চয় দিয়ে এই ফ্ল্যাট বুক করেছিলেন, সেই ফ্ল্যাটে স্বাদের দেখো, তুমি দেখো, কেউ টিভি এখানে ফ্ল্যাট সাজিয়েছিলেন ফটো দিয়ে, কেউ আলমারি কিনেছিলেন, কেউ নতুন স্মার্ট টিভি কিনেছিলেন। তুমি দেখতে পাচ্ছ একদিকে যখন সেই বহুতল ভাঙা হচ্ছে, অন্যদিকে তাদের যারা এই ফ্ল্যাটের বাসিন্দা তারা অপেক্ষায় রয়েছেন, ঠায় এখানে দাঁড়িয়ে রয়েছেন। এবার তাদের স্বাদের আলমারি, তাদের স্বাদের ফ্রিজ, সেগুলো কেমন ব্যালকনি, ভাঙা ব্যালকনি দিয়ে তুমি দেখো, দেখতে পাচ্ছ এই মুহূর্তে ফ্রেমে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে স্বাদের আলমারি, স্বাদের ফ্রিজ সেগুলো ঝুলছে। অর্থাৎ মানুষ তো শখ করে স্বাদ করে সারা জীবনের উপার্জন দিয়ে একবার ফ্ল্যাট কেনে, একবার ছাদ খোঁজা টাই খোঁজে, সেইটা যখন চোখের সামনে এইভাবে ভেঙে পড়ে তখন তাদের মানসিক অবস্থাটা কি হয়। এখানে অনেকে অপেক্ষা করছেন যাদের এই বহুতলে ফ্ল্যাট ছিল, এবং তারা কোনোভাবে তাদের যতটুকু জিনিস কোনোভাবে যদি নামিয়ে আনা যায়, কোনোভাবে যদি আবারও সেটা ফিরিয়ে আনা যায়, সেই জন্য ঠায় তারা তাকিয়ে রয়েছেন সেই ভাঙা ফ্ল্যাটের দিকে। আপনার ওই 3তলার ফ্ল্যাটটা তো 4তলা, মানে কি আপনার কিছু উদ্ধার হয়েছে? না, ওই যে পর্দা পিছনে রাখা আছে, দেখুন, ওগুলো আর কিছু চেষ্টা চলছে। না কিছু এখনো হয়নি, চেষ্টা করছে। ফ্রিজ কিছু হয়নি, ফ্রিজ সামনে ঘরে আছে, এই ঘরে চেষ্টা করছে এখন। দেখুন, দেখতে তো পাচ্ছেন, চেষ্টা চলছে।
মানুষ কতটা অসহায় হয়ে পড়ে এই পরিস্থিতিতে রুমেলা, সেটাই বোধহয় দেখার। তুমি দেখো সকাল থেকে রাতেও তারা এখানেই ছিলেন, কারণ এবং তারপর সকাল থেকে এখানেই অপেক্ষা করছেন। এবং যখন ভাঙা হচ্ছে, তাদের বহুতল ভাঙা হচ্ছে, তাদের ফ্ল্যাট ভাঙা হচ্ছে, আমি ঘুরিয়ে আবারও সেই ছবিটা দেখাতে বলবো। এবং যে কথাটা তুমি বলছিলে যে গতকাল ঠিক যে পজিশনে যে অ্যাঙ্গেলে ছিল এই ঝুলন্ত হ্যাঙ্গিং বিল্ডিং বা বহুতল বা হেলে পড়া বহুতল, সেটা কিন্তু আজ সকালে যারা এখানকার কর্পোরেশনের যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আধিকারিক আছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন অন্তত 30 থেকে 40 ডিগ্রি গতকালের থেকে আজকে বেশি হেলে পড়েছে। অর্থাৎ এই ঘটনা ঘটার পর প্রায় 24 ঘন্টা অতিক্রান্ত, দুটো জেসিবি বা আর্থ মুভার দিয়ে কাজ চলছে। একদিকে যখন ভগ্নাবশেষ ভেঙে পড়ছে সেগুলো সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, অন্যদিকে বিল্ডিং যেটা পাশের বিল্ডিং এ যেটা সাপোর্ট দিয়ে রয়েছে, সেই ছোট একটা একতলা বাড়ি, সেই বাড়িটা যাতে আর কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় বা পার্শ্ববর্তী যে বাড়িগুলো ফাঁকা করে দেওয়া হয়েছে। আমি একটু আমার ক্যামেরা পার্সনকে বলবো পাশাপাশি যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো দেখাতে। এই বাড়িতে অন্য সময়ে এই সময় লোকজন থাকেন, বাড়ি জমজমাট থাকে। আজ কিন্তু এই পাড়াটা পুরো আশপাশের এই বহুতলের আশেপাশে যে বাড়িগুলো রয়েছে, পার্শ্ববর্তী বাড়িগুলো, সেগুলো একদম শূন্যতায় ভরে গেছে। ফাঁকা ব্যালকনি, ফাঁকা বারান্দা, জানলা বন্ধ, প্রত্যেকটি বাড়ির এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে কোথাও গিয়ে এই বাঘাযতীনের এই যে বিদ্যাসাগর কলোনি, সেই বিদ্যাসাগর কলোনি জুড়ে কোথাও একটা শূন্যতা কাজ করছে, মানুষের মধ্যে একরাশ হতাশা কাজ করছে। এই হতাশা, এই শূন্যতা আদৌ কি কাটিয়ে ওঠা যাবে? কারণ মানুষ তো, আবারও বলছি, মানুষ তো সারা জীবনের সঞ্চয় দিয়ে একবার ঠাঁই পান। সেই দিকেই নজর থাক আমাদের পাড়াতে। একটা হয়তো সামান্য টিল্টিং হয়েছে, সেই টিল্টিংটা এখন অনেক টেকনোলজি আছে, অ্যারেস্ট করা যেতে পারতো, কিন্তু যে পদ্ধতি নিয়ে এটা করতে যাওয়া হয়েছে এটা নির্বোধের কাজ। এটা কোনো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড বলুন, এনবিসি বলুন, ন্যাশনাল বিল্ডিং কোড, কেউ এই টেকনিককে পারমিট করে না। দেখলেই বুঝতে পারবেন কলমগুলো কাটা আছে, এগুলো কিন্তু ভাঙার জন্য কাটা না, এটা ইন্টেনশনালি এই জায়গাগুলো কাটা হয়েছে। ওইখানেতে ওরা জ্যাক দিয়েছিল, জ্যাক দিয়ে এটাকে তোলার চেষ্টা করেছিল। এবার সেখানে আনব্যালেন্স হয়ে যায়, ব্যালেন্সটা রাখতে পারেনি। বিল্ডিং যখন একদিকে হেলে যায় তখন একটা ইম্প্যাক্ট লোড চলে আসে, হওয়ার ফলে কি হয়েছে, কোলাপস করে। এই জন্য কলকাতা কর্পোরেশন যে কাজটা করছে, আগে ওয়ালগুলোকে ভাঙিয়ে দিচ্ছে, ওটার লোডটা আস্তে আস্তে করে কমে যাবে। ইমিডিয়েটলি ওয়ালগুলোকে আগে আপনাকে নেকেট করতে হবে, করার পর এই বিল্ডিং এ তখন ভাঙতে সুবিধা হবে। আশেপাশের বিল্ডিং যারা আছে, ওই বাড়িতে যারা থাকে, তাদের ভ্যাকেট করে দেওয়া এই মুহূর্তে উচিত। ওভারটার্নিং অবশ্যই হয়ে যেতে পারে। বিল্ডিংটা দাঁড়িয়ে আছে, হয়তো মাটির একটা কোনো প্রেশারে এখন দাঁড়িয়ে আছে। বাই চান্স এবার লোড যতই বাড়তে থাকবে বা এই যে কাটাকাটি হচ্ছে, একটা ইম্প্যাক্ট লোড পড়ছে, তাতে গিয়ে পড়ে যেতে পারে। জলাজমি ভরাট করে বহুতল, হেলে পড়া বাড়ি সোজা করতে অবৈজ্ঞানিকভাবে কাজ, নরম মাটিতে ভিত হওয়ায় বিপদ বাড়ে, অদক্ষ শ্রমিকদের দিয়ে কাজে বাড়তি সমস্যা, মত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ সোম। এই বাড়িটা 10-11 বছর আগে হয়েছে নরম মাটির ওপরে। এমনি কলকাতার মাটিই নরম, একটু টিল্টেড কন্ডিশনে ছিল বহুদিন ধরেই। আমাদের দেশে কিছু এরকম অর্গানাইজেশন আছে যারা হরিয়ানা বা দিল্লির অধিকার বাড়িকে তলা থেকে ফাউন্ডেশনের তলায় জ্যাক দিয়ে তুলতে চাইছে। আসল কথা, এটা যখন তুলতে হবে অনেকগুলো জিনিস দেখতে হবে। একটা হচ্ছে যেখানে জ্যাকটা বসানো হচ্ছে, এই যে জ্যাকের ছবিটা ইটের গাঁথনি করে তার উপর বসিয়ে এখান থেকে বাড়িটা কেটে দিয়ে ওপরে তোলা হচ্ছে। তুলতে গিয়ে সব জ্যাক একসঙ্গে কাজ না করলে দেখতে পারে, চারিদিক থেকেই জ্যাক দিয়ে তুলতে হবে, একটা দিক ধরে তুললে হবে না, অথবা এখানে একটা দিক ধরে তুলতে গেছিল। এই কাজটা করতে গেলে যা যা প্রিকশন নেওয়া উচিত সেটা না নিয়েই কিন্তু সারা ভারতবর্ষভাবে এই ধরনের কোম্পানিগুলো কাজ করে যাচ্ছে। এরা কিন্তু মিউনিসিপ্যালিটিতে কোনো নেয় না। কলকাতার মাটিকে বুঝতে হবে, সহজে এগুলোকে ঠিক করা যাবে না। এই ধরনের কোম্পানিগুলো কি করছে, তারা খুব শক্ত সয়েলে, দিল্লি যেমন বা হরিয়ানা, ওই সমস্ত জায়গায় মাটি অনেক শক্ত, সেই সমস্ত জায়গায় বেশ কিছু এক্সপেরিমেন্টাল কাজ করে সাকসেস হয়েছে, তারপরে তারা ভাবছে সব জায়গায় হবে। বহুতল বিপর্যয়ে বাম আমলকেই দায়ী করছেন বর্তমান কাউন্সিলর, না জেনে কথা বলছেন তৃণমূল কাউন্সিলরকে পাল্টা আক্রমণ প্রাক্তন কাউন্সিলরের। আমার যা মনে হচ্ছে দেখে যে এটা আইনি পারমিশন ছিল না। যদি আইনি পারমিশন থাকতো বা স্যাংশন নাও থাকতো তাহলে প্রমোটার পালিয়ে যাবে কেন? আর এটা করেছিল একজন সিপিএম এর প্রমোটারই, সুভাষ। এটা ভরাট হয়েছিল, এখন যা শুনতে পাচ্ছি সিপিএম এর। মূর্খের মতো কথাবার্তার তো কোনো উত্তর হয় না। আমি কাউন্সিলর ছিলাম 2015 সাল থেকে, এই বাড়িটা নির্মাণ হয়েছে 2012 সালে এবং হ্যান্ডওভার হয়েছে 2014 সালে। 2010 থেকে 2015 পর্যন্ত এই ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়। বাড়িটা কবে হয়েছিল, তখন কে কাউন্সিলর? 2012-তে বাড়ি হয়েছে, 2014-তে হ্যান্ডওভার হয়েছে। তো পরে তখন সিপিএম এর আমল কোথায়? তখন তো রাজ্যেও বামফ্রন্ট সরকার নেই।